বাকিটা আর বলা হলো না যুবকের। তার আগে চোখ দুটো তার মুদে গেল। আপনা আপনি কাঁদতে ব্যস্ত সপ্তদশে, দু হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে অঝরে কাঁদছে বোকা মেয়ে। পাশ থেকে কিউচি কেমন লম্পচম্প দিচ্ছে, বোধহয় প্রিয় সখার কান্নার কারণ খুঁজতে তৎপর প্রভা প্রাণী। সপ্তদশী মুখ তুলছে না, কান্নার তোড়ে ক্ষণে ক্ষণে কাঁপছে তার ক্ষুদ্র দেহটা। মাহি যখন নিজ দুঃখ বিলাসে মত্ত, ঠিক তখনই দরজার কাছ থেকে ভেসে এলো এক সুমধুর পরিচিত কঞ্চ। আসবো? তরুণী স্নিগ্ধ কণ্ঠস্বর কর্ণ করে প্রবেশ করলেও হেলদোল দেখা দেয়নি সপ্তদশীর মাঝে। সে আগের ন্যায় মুখ লুকিয়ে কাঁদছে বেশ। দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মেলা অনুমতির অপেক্ষায় রইলই না, নিজ উদ্যোগে গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল জানালার কাছের কাউচের পানে। এক মুহূর্ত গম্ভীর মুখে সপ্তদশীকে আপাত মস্তক পরক করে ফের চাপা স্বরে ডাকল। কথা বলবে না মুনলাইট? কথায় বুঝি কাজ হলো। সপ্তদশী ধীরে ধীরে মাথা তুলে চাইল সম্মুখে, আর অমনি ভরকায় মিলা। সপ্তদশীর কোমল মুখখানায় কাঁদতে কাঁদতে সে কি বিহাল দশা হয়েছে। চোখ দুটো ফুলে আকার ধরেছে দ্বিগুণ, মুখটা হয়েছে ফাঁকা চমচর ন্যায় লাল। মিলা উদ্বিগ্ন হলো তক্ষণি, কোনরূপ বাজ বিচার না করে সঙ্গে সঙ্গে বসে পড়ল খাওয়াচ্ছে। মাহির পানে অস্থির দৃষ্টে তাকিয়ে থেকে বিচলিত কঞ্চে আওড়াল। কি হয়েছে তোমার মুনলাইট? এভাবে কাছেও কেন? নাক টানলো মাহে, উপরের চোচখানা খানিক ফুলিয়ে মোচা মোচা কঞ্চে জবাব দিল। ভালো লাগছে না আর, ইচ্ছে করছে মরে যেতে। দৃষ্টিতে এক পশলা আহত ভাবসাব নামলো মিলার। মন ক্ষুণ্ণ হলো মেয়েটার অসহায়ত্ব দেখে। সে কেমন আলগোছে চোখ নুইয়ে বিড়বিড় করলো। এই জন্যই তো চেয়েছিলাম তুমি যেন চলে যাও এখান থেকে। হতভম্ব মাহি জানপনে অবাক হলো মিলার কথায়। বিস্ময়ের চোখ তুললো কপালে, কান্না পুরে হতবাক কণ্ঠে শুধল। তার মানে তুমি জানতে সব? রহস্যের চোখ তুলে মিলা মুখখানায় এক অদ্ভুত রহস্য চেনে চাপা স্বরে বলে। তোমাকে আমার অনেক কিছু বলার আছে মুনলাইট, কিন্তু এখন না, তুমি আমার ঘরে চলো। শুকনো চোখ গিরে মাহি, মুখে অভিব্যক্তিতে অবিশ্বাসের ছাপ তার, তা বেশ বুঝলো মিলা। পরক্ষণই মাইকে অবাক করে দিয়ে আচমকা শান্ত কঞ্চে বলল। তোমার পাসপোর্ট রেডি মুনলাইট। সব কিছু ঠিক থাকলে আর তুমি আরেকটু সাহস করলে অচিরেই জেলখানা থেকে পালাতে পারবে তুমি। বিশ্বাস করো, বেঁচে থাকার জন্য এটাই তোমার শেষ পথ। কিসের শেষ পথ? হকচকিয়ে উঠে মিলা এবং মাহি। কথার মাঝে অমন হুটাট ব্যাঘাত হিসেবে গম্ভীর কণ্ঠ কানে যেতে দরজার বাণী চমকে তাকায় দুজন। আর অমনি দেখতে পায় অ্যাজুইনের গম্ভীর মুখখানা। মিলা তৎক্ষণাৎ কাছামাছি ভাব ধরল, মাথাটা আলগোছে নুইয়ে নিয়ে কুলুপ টানল মুখে। মাহি ঠোক গিলছে বারংবার, ঘাড় বাঁকিয়ে মিলার পানে দৃষ্টিপাত করে নিজেও মাথা নুইয়ে নেয় পরক্ষণ। এদিকে অ্যাজুইন কেমন কপাল কোছালো, চোখে মুখে একটা সন্দিগ্ধ ভাব চেনি কাটকাট কঞ্চে বললাম। আজ রাত 10টার পর ভুলেও কেউ ঘর ছেড়ে বের হবেন না। আই সেড ভুলেও না। এমন কথায় সন্দেহের ভাঁজ পড়ল সপ্তদশীর কপালে। মনের কোণে উত্থাপিত হলো একটা প্রশ্ন। সে কেমন হড়বড়িয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, অমনি তার হাত দুটো খপ করে চেপে ধরল মিলা। মাহি থমকা এবারেও শিকুচকে দৃষ্টি নিচু করে তাকালো নিজ হাতে। মিলা কেমন শক্ত করে চেপে ধরে রেখেছে তার হাত দুটো, যেন নীরবে মেয়েটাকে বারণ করছে সে। মাহি চুপ রইল বিচক্ষণতা দেখিয়ে। পাশ থেকে মিলা তখন শান্ত শান্ত কণ্ঠে অ্যাডুইনকে বলল। আপনি নিশ্চিন্তে থাকুন অ্যাডউইন, আজ রাতে কেউ বের হবে না ঘর থেকে। কেউ বলতে কেউ না। অ্যাডুইনের নিগুড় প্রতীকী ঠোঁট যুগল আচমকায় দেখা গেল এক রহস্যময় বাঁকা হাসি। দৃষ্টি চোখা করে মিলার পানে তাকায় সে। এক মুহূর্ত গম্ভীর থেকে পর করে বলে উঠছে। দেখা যাবে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ সম্পূর্ণ কক্ষজুড়ে মোমবাতির হলদেটে আলোর ঝলকানি। সিলিংয়ের কেন্দ্রস্থলে ঝুলছে বড় একখানা কাচের ঝাড়বাতি। মোমবাতির হলদেটে আলোয় ঝাড়বাতিটা কেমন চিকচিক করছে দেখো। সম্পূর্ণ কক্ষজুড়ে এক অদ্ভুত নিস্পন্দতা ছড়িয়ে ছিটিয়ে আছে। রাত 12টা বেজে 15 মিনিট। একজোড়া চলমল কদম আচমকা শক্ত হাতে দুয়ার খুলে কক্ষে ঢুকলো। শরীর ঢুলছে বেশ, পা দুটোর মালিক কেমন ঢুলতে ঢুলতে এগোচ্ছে ভেতরে। হাতে তার একখানা বিদেশি হুইস্কির বোতল, বা হাতে বারবার বোতল তুলে ঢোক গিলছে হুইস্কের। যুবকের গায়ে জড়ানো একখানা সফেদ রঙা বাবুয়ানা কুর্তা, মিলিয়ে পড়েছে লাল খয়েরি রঙা
ঢেউ খেলানো ধুতি, গলায় গোল করে পেঁচিয়ে রাখা একখানা কাতান শাড়ি, কলকাতার বিখ্যাত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কাতান শাড়ি। যুবক আজ বড্ড গোছালো, তবে চুলগুলো আজও এলোমেলো তার। যুবকের বাদামি চোখ দুটো এইদিক ওদিক নিজেদের দৃষ্টি লুকাচ্ছে। সম্মুখের বিশাল দেয়ালে একখানা হাতে আঁকা প্রচ্ছেদ পেন্টিং, গোল্ড ফ্রেমে বাঁধানো। ছবিতে নিখুঁত হাতে আঁকা এক নারীকে। তাকে যে শুধু নারী বলে ভুল হবে, এ যে এক অপ্সরা। ছবিতে বিশাল এক গদিতে বসে আছেন তিনি। চেহারায় সে কি তৃপ্তি ছড়াচ্ছে তার। হাঁটু সমান মেঘরাশির ন্যায় চুলগুলো খুলে রাখা, গায়ে যেন একখানা ইন্ডিয়ান কাতান শাড়ি। অপ্সরার ছোচের কোণে ঝুলছে এক অমায়িক হাসি। তিনি হাত উঁচিয়ে ডাকছেন বোধহয় কাউকে। একটা ছোট্ট বাচ্চা, এই তো বয়স বোধহয় 4-5 হবে। সে কি সুন্দর আজ্ঞাকারী ন্যায় মায়ের পায়ের সামনে দুপা ভাঁজ করে বসে আছে। এক দৃষ্টি সে দেখে যাচ্ছে তার অপ্সরা মাকে। যুবক রয়েছে নিজের বাদামি চোখ জোড়া, দৃষ্টি জোড়া তাক করলো অদূরে দেয়াল জুড়ে ঝুলন্ত ছবির পানে। মুহূর্তেই অপরাধীর ন্যায় জিভে দাঁত কাটল যুবক। এক অদ্ভুত ভঙ্গিমায় মুচকি হাসতেই তার বাদামি চোখ দুটো কেমন হেসে উঠল তার সঙ্গে। যুবক আজ নিজের চিরচেনা শক্ত খোলস ছেড়ে সাধারণ হয়ে উঠেছে। এই একটি রাত, বছরের শুধু মাত্র এই একটি রাতের জন্য সে শ্যাডো মনস্টার থেকে অধীর রায় আবির্ভূত হয়। আজও হলো তাই। অধীর দুটো পা ভাঁজ করে বসলো মেঝেতে, হাতে উইস্কির বোতলটা শব্দ করে রাখলো পাশে। পরক্ষণেই ছবির ওই অপরূপার বানে তাকে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো। সবসময় খেতে খেতে অভ্যস্ত তো, না খেলে মাথা ঠিক থাকে না আম্মা। আপনার সামনে খাচ্ছি, তা আগে ক্ষমা চেয়ে নিচ্ছে। থামলেন যুবক। আলতো হাতে মাথা চুলকে কথা গোছাতে তৎপর হলো বেশ। বুকটা কাঁপছে তার, কি থেকে কি বলবে তাও সে খুঁজছে। সে কিয়ৎক্ষণ নীরবতায় কাটলো যুবকের। পরক্ষণই সে কেমন ঠোক গিলতে গিলতে তাকালো মায়ের ছবির পানে। এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে ছলছল হয়ে গেল তার অক্ষিপোজ। কাঁপা কাঁপা কণ্ঠে আওড়াতে লাগলো। নিষ্পাপ মায়ের শাস্তি যদি ছেলেকে দেওয়া হয়, তাহলে দোষী বাবার শাস্তি কেন তার মেয়েকে দেওয়া যাবে না আম্মা? আমার মনে হয় না আমি ভুল করছি। তাহলে কি মেরে ফেলতে পারছে না কেন? ওকে মারার জন্য বন্দুক তুললেই বুক কাঁপে কেন আম্মা? নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন আম্মা? আমি একটু বলবেন? দেয়ালে টানানো প্রাণহীন ছবিখানার প্রত্যুত্তরে নিশ্চয় যুবকের বাদামি চোখ দুটো কেমন চলমলে দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। বলিষ্ঠ দেহখানা টলছে তার, উস্কো উস্কো চুলগুলো ঘামে ভিজে নিয়ে লেপ্টে আছে ললাটের অগ্রভাগের। যুবক পাত্তাই দিল না তাতে। রয়েছে নিজ ডান পাটা আলগোছে ছড়িয়ে দিল সম্মুখে, বাম পায়ের হাঁটু উঁচে ফ্লোরে ঠেকিয়ে রাখা হাত দুটোই ভর ছালো শরীরের। তামাকে পোড়া বাদামি অধর চোখে নিখুঁত রেখা, চান চান তার চোখে মুখে এক অদ্ভুত চাপা দুঃখ। সে নিজের দৃষ্টি নত রেখে কেমন মোটা কণ্ঠে আওড়ালো। ওর কি যেন একটা নাম আম্মা? আপনি তো জানেনই আমি কোনো নাম মনে রাখতে পারি না, ওটাও মনে থাকে না। প্রথমবার যেদিন বান্দির মেয়েকে দেখেছিলাম সেদিন ওর চোখে চশমা ছিল। দেখে মনে হয়েছিল সদ্য ঘুম থেকে উঠে এসেছে। মাথার চুলগুলো ছিল বড্ড এলোমেলো। ওর চোখ দুটো কেমন অদ্ভুতভাবে ভয় পেত আমায় আম্মা। তবে দিন যত বেরোলো ওর চোখ থেকে আমার জন্য ভয় সরে গেল। আমার এত এত অত্যাচার সহ্য করে আমার বোকা চাশমেশ আমি ভয় পাই না আম্মা। আশ্চর্য হই মাঝে মাঝে ও আমায় ভয় পায় না কেন। যেখানে আমার দিকে চোখ তুলে তখন সাহস হয় না কারো, সেখানে ও আমার মুখে মুখে তর্ক করে। আর আমি হতবিব্বলের মতো স্রেফ তাকিয়ে থাকি ওর দিকে। আমি জানি না আমার সাথে কেন এমন হচ্ছে। আমার তো ওকে মেরে ফেলার কথা, তবু ওকে বাঁচিয়ে রাখছি কেন সেটারও তো উত্তর পাচ্ছি না আম্মা। মাঝে মধ্যেও আমার চোখের সামনে ভেসে ওঠে, জানেন, ঠিক যেমনটা আগে আপনি ভাসতেন। কিন্তু আপনি এমনটা ভুলেও ভাববেন না যে আমি ওর প্রতি দুর্বল। ওই বান্দির মেয়ের প্রতি আমার কোনো দুর্বলতা নেই। হ্যাঁ মানছি, ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। কীভাবে বা হবে বলুন? নিজের কোনো কিছুর প্রতি অন্য কারো দখলদারিত্ব যে আমার সহ্য হয় না, হোক না সেটা আমার পছন্দের কিংবা অপছন্দের, তবু সেটা আমার তো। তাহলে আমার জিনিসপত্রের দিকে অন্য কেউ চোখ তুলে তাকাবে কেন আম্মা? বোবার ছবি এবারও নিশ্চুপ। যুবক ক্ষণ ক্ষণ নিঃশ্বাস ফেলে চোখ মুদ্র খানিক, মুহূর্তেই বন্ধ চোখের পাতা আবছা আবছা বেঁচে উঠল অতীতের বিষাক্ত কিছু স্মৃতি।
অপ্সরাকে পোড়ানো হচ্ছে। আগুনের হিংস্র উত্তাপে ঝলসে যাচ্ছে রমণীর পাতলা ত্বক। 6 বছর নাতিসূত্র বাচ্চাটা হাওয়া মাও জুড়ে কাঁদছে। ঘরের চৌকাটে দাঁড়িয়ে সে কেমন হাত পা ছুটছে দেখো। 4টে বলিষ্ঠকায় লোক শক্ত হাতে আটকে রেখেছে ছোট্ট ছেলেটাকে। কেউ একজন মুখ নামিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলছে, ডাক মা, এবার মা ডাক, দেখি ওঠে কিনা, ডাক ওই বেশ্যাকে। তখন নিজ কান দুটোর উপর হাতের তালু চেপে ধরে মুগ্ধ। রুক্ষ আঙুলের জবায় গোছলে ধরে কানের পাতলা আবরণ। ভাব এমন যুবক বুঝি এক্ষুনি ছিঁড়ে ফেলবে তার কান দুটো। থরথর করে কাঁপছে বলিষ্ঠ পুরুষের পাহাড় সমদেহ। সুশ্রী গৌরবর্ণা মুখখানায় রং ধরেছে লালাপ আবরণে। অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত গলার উঁচু হাড়খানা সামান্য নারী যুবক ঠোক গিলছে শুষ্ক কাপা কাপা কঞ্চে অনবরত আওড়াতে লাগলো। না না, আমার আম্মা খারাপ না। আম্মা, আপনি চিন্তা করবেন না। আমি আমি ওদের বিশ্বাস করি না। কণ্ঠস্বর কাঁপছে মুগ্ধর, বুকটা করছে চিনচিন। কান দুটো এখনো বাচ্চা অতীতের তীক্ষ্ণ কথাগুলো। কারা যেন গাল বাকি বলি যাচ্ছে। হায় হায়, ওর মতো বেশ্যা নাচ নেওয়ালে অপবিত্র দেহটা এখানে পোড়াচ্ছে কারা? এ কেমন অলক্ষণে কাণ্ডলা! এই কে? কোথায় আসিস? কলসি ভরে পানি ল। ওই কালমুখী কাল নাগিনী রে উঠা। সিহ সিহ, অপবিত্র করে দিল শ্মশানটা। শ্মশান ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটা কেমন অবধের ন্যায় দেখছি সব। তার চোখের সামনে তোলা হচ্ছে আধপোড়া মায়ের লাশ। ইস, সে কি বিভৎস দৃশ্য! বাচ্চাটার ভয়ে জ্ঞান হারাবে ভাব। ঠিক তখনই একখানা শক্তপোক্ত পা এসে আচমকা লাথি বসালো বাচ্চাটার বুক বরাবর। এক অতর্কিত আক্রমণে তখনই ভিড় ছেড়ে পেছনে ছিটকে পড়লো নাদুসূত্র বাচ্চাটা। বুকের মাত্রাতিরিক্ত ব্যথা ছটফটাচ্ছে নিষ্পাপ শিশু। তার মুখ গহ্বরে থেকে কেমন অঝরে ঝরতে লাগলো লহু। সম্মুখের নির্দয় মানব গটগটিয়ে এগিয়ে এসে আচমকা পা তুলো নাদুসূত্র বাচ্চাটার গায়ে। নিজের বুঝ জুতোর মোটা পাটাতরে বাচ্চাটার পেজ বরাবর পিষতে পিষতে কট মটিয়ে বলল, বেশ্যা ছেলে আর কতটুকু ভালো হবে? মা নিজেরটা বেঁচে খেয়েছে, ছেলেও বড় হয়ে তাই করবে। শত হলেও কলকাতার বিখ্যাত নাচনেওয়ালির ছেলে বলে কথা। বাচ্চাটা কাঁচড়াচ্ছে ব্যথায়, চিৎকার ছেড়ে ডাকছে। আম্মা! সম্মুখে নির্দয় মানব চোয়াল শক্ত করলেন, চোখে মুখে স্পষ্ট আগুন লিপটে। বাচ্চাটার পেটের উপর থেকে পা সরিয়ে ফের আচমকে লাথি বসালেন সেথায়। মূর্তি এক বিকট চিৎকারে জ্ঞান হারায় 6 বছরের ছোট্ট শিশু। দেহে অনিয়ন্ত্রিত ব্যথায় তার চোখ দুটো যখন প্রায় নিভু নিভু, ঠিক তখনই সম্মুখে নির্দয় মানব দত কটমট করতে করতে বলে, এই সাপের বাচ্চাটাকে গাড়িতে তোল। আর তায়েব সাহেব। শেষটুকু আওড়াতে ভিড় ঠেলে বেরিয়ে আসেন এক সুদর্শন যুবক। গায়ে তার বাংলাদেশি পুলিশি পোশাক, মাথার ক্যাপ, বুকের কাছটায় পকেটটায় 4টে সম্মানিত লোগো, যার ঠিক নিচে গোটা গোটা অক্ষরে খোদাই করে লিখে রাখা জনাব তাইফ এহসান। আদর্শবান পুলিশ মহোদয় এগিয়ে এসে গালভর্তি হাসি টানলেন কেমন। একটিবার ফিরেও তাকালেন না ধুলো পড়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নিষ্পাপ বালকের পানে। সে উচ্চ হাসি মুখে হাত বাড়লেন অপর নির্দয় মানবের দিকে। নির্দয় পুলিশ কর্মকর্তা তক্ষুনি হাসি মুখে হাত বাড়িয়ে চেপে ধরলেন তাইব সাহেবের হাতখানা ভরাট গজগজ করছে শুথালেন। ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে ওই বেশ্যা আর তার নাকরদেরকে ধরাই যেত না। উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। নিভু নিভু চোখ দুটো শেষবারের মতো দেখলো ওই ঘৃণিত ব্যক্তির হাসি মুখখানা। তারপর জ্ঞান হারায় সে। তবুও খাড়া কানে স্পষ্ট শুনলো আশেপাশের মানুষের খোঁচান। চেহারা থাকলেই হয়লা। শুনলাম রোজ নাকি নতুন নতুন নাগরদের বিছানা গরম করত। পোলাটার বাপেরও তো মনে হয় ঠিক ঠিকানা নেই। কান্না কার, পচা রক্ত, থু থু। আচমকা বিষাক্ত অতীতের ডোর ছিঁড়ে বর্তমানে আবির্ভূত হলো মুগ্ধ। কাঁপতে তক্ষুনি দুহাতে চেপে ধরল নিজ মস্ত। কাপা কাপা কণ্ঠে অসহায়ের মতো আওড়ালো, আমার নির্দোষ। আমার আম্মা খারাপ না। আম্মা! আম্মা!
কান দুটো এখনো বাজছে অতীতের বিষাক্ত বলে। যুবক আর পারছেই না সহ্য করতে। কথাগুলো যেন আর শুনতেই না পেয়ে সে উদ্দেশ্যে নিজ শক্তপোক্ত হাতে একের পর এক চপটাঘাত বসিয়ে যাচ্ছে নিজের কানে গালে। সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল যুবকের ফর্সা মুখ এবং কান, অথচ তার কান দুটো এখনো বাজছে। মুগ্ধ দিক বিদিক শূন্য এ পর্যায়ে উপায়ন্ত না পেয়ে তখনই এলোমেলো দৃষ্টি ছুল এদিক ওদিক। হাতের কাছে পেল কেবল হুইস্কির মোটা কাচের বোতল খাটা। যুবক এক মুহূর্ত ভাবল না। মুহূর্তের উন্মত্ততায় কাচের বোতলখানা তুলে নিল, নিজের কপালে সজোরে ঠুকে দিল। পর মুহূর্তে চোচের শব্দে মুগ্ধর মাথা বরাবর ফেটে গেল কাচের বোতলটা। থেতলে গেল কপালের পাতলা চামড়া। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলো কিছু কিছু আশেপাশে ছিটকে পড়লো, বেশিরভাগ কেঁদেছে যুবকের কপাল মাথায়। চামড়া ফেটে ফিনকি দিয়ে গড়াচ্ছে উষ্ণ তাজা লৌহ। এতক্ষণে বোধহয় কানে বাজতে থাকা শব্দগুলো কিছুটা প্রশমিত হলো। যুবক ব্যাপক স্বস্তিতে গা এলিয়ে বসলো আবারও। তার মুখখানার হয়েছে বেহাল দশা। সর্বমুখে লেপ্টে আছে লৌহ। সফেদ রঙা দাঁতগুলোর ঝকঝকে ভাব সরে গিয়েছে, লালচে আভাস ছেয়ে গিয়েছে কপালের অমন থেতলে যাওয়াতে। খুব একটা পাত্তাই দেয়নি মুগ্ধ। উল্টো গম্ভীর ছোঁয়ারে মুখ তুলে থাকার সম্মুখে সহসা যুবকের লাল চোখ দুটোয় থমকায় অদূরে দেয়াল পানে। মায়ের করুণ মুখখানায় আবারও দৃশ্যপটে ভেসে ওঠে যুবকের। পরক্ষণই অস্থির হয় তার চিত্ত। মায়ের পানে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দুহাতে হামাগুড়ি দিতে দিতে এগোয় মুগ্ধ। ছোট বাচ্চাদের মতো এগিয়ে এসে চট করে দু হাঁটু সমান করে বসলো দেয়ালে ছবিটার পদতলে উম্মাদের ন্যায়। নিজ গায়ে হাসছে হাসছে যুবক কেমন পাগলের ন্যায় শুধিয়ে গেল। আম্মা, আমি ওদের সবকটাকে মেরে ফেলেছি আম্মা। যারা আপনাকে বাঁচতে দেয়নি আমি সবাইকে মেরে ফেলেছি। এখন এখন শুধু বাকি আছে ওই জানোয়ারের বাচ্চার রেপিস্টটা। আম্মা, আপনি চিন্তা করবেন না। আপনার আগামী মৃত্যুবার্ষিকী আসার আগে আপনার চরণে জানোয়ার বাচ্চার মাথা থাকবে, সঙ্গে থাকবে সবচেয়ে বড় দুর্বলতার ছাই, আমার মেয়ের দেহের ছাই। আমি ওদের মারবই, কথা দিচ্ছি আম্মা। আপনার আগামী মৃত্যুবার্ষিকী আসার আগে আমি ওদের মেরে ফেলবো। থামলি যুবক। কয়েক দণ্ড নিস্তব্ধ নীরবতায় কাটলো তার। বুকের পা পাশটা বড্ড চিনচিনে করছে এই মুহূর্তে। নিঃশ্বাস ফেলতে খুব কষ্ট হচ্ছে। যুবক রহস্যই খাড় উঁচিয়ে তাকালে সম্মুখে। ঝাপসা চোখের কোটর বেয়ে আচমকা চুপ করে গড়িয়ে পড়লো এক ফোঁটা অশ্রু। এই যে এক অবিশ্বাস্য কাণ্ড! দ্য গ্রেট মনস্টার কাঁদলো। মায়ের দিকে তাকে চোখে পানি ফেললো। তার ভেতরে অতি সন্তপে লুকায়িত সত্তাটা বুঝিয়ে এক প্রকার টেনে হিসেবে বেরিয়ে আসতে চাইছে আজ। তবে শক্তপোক্ত যুবক কি আর অত সহজে নিজের হাল ছাড়ে? নিজেকে আজ পঞ্চ কায়দা করে আটকে রেখেছে সে। কিছুক্ষণে ঠোঁট ফুলিয়ে চুপ থেকে আচমকায় মাথা তুলে বলে উঠছে, গান শুনবেন আম্মা? ওই যে আপনার পছন্দের গানটা, যেটা আপনি রোজ গাইতেন চুল আচরণের সময়, আজ আমি গাই আম্মা, আপনি শুনবেন তো? এই মুহূর্তে শক্ত মানব ভাব ধরেছে পাগলের। নয়তো কেউ তোরাই একখানা প্রাণী ছবির সাথে অত কথা বলে। যুবক উত্তরে অপেক্ষাই রইল না। নিজে উদ্বেগে হাঁটুতে সামান্য ভর দিয়ে উঠে দাঁড়ায় কোনো রকম। চলমল কদমে এগিয়ে যায় অদূরে কালো রাঙা পিয়ানোর ধারে। মাথার উপর ঝলমলে ঝাড়বাতি, নিস্তব্ধতা মোড়ানো তার চকচকে দেহ। যুবকের নিপুণ ট্যাটু শৈলীতে আতঙ্কিত ডান হাতে একটু একটু ছুঁয়ে দিচ্ছে পিয়ানোর কালো রাঙা পিয়ানোর গঠন বড্ড পুরনো ধাঁচের, অথচ অত পুরনো পিয়ানোটার গা কেমন চকচক করছে মোমবাতির মৃদু আলো। যেন কারো যত্নশীল হাত রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় প্রাণীর বাদ্যযন্ত্রটাকে। মুগ্ধ নরম দৃষ্টে তাকিয়ে রইল কিছুক্ষণ। রয়েছে পা ঘোরালো সম্মুখে। গুটি গুটি কদমে এগিয়ে এসে বসল কাঠের টুলের উপর। অতঃপর ট্যাটু শৈলীতে অঙ্কিত দুখানা শক্তপোক্ত হাতে তাদের আঙুলের পটুতে পিয়ানোর চাবিতে চুমটান শব্দ তুলতে লাগলো। সে কি দক্ষ করুণ সুর তার! শূন্য কামরার প্রতিটি দেয়ালে বাজছে পিয়ানোর কান্না। চলচল বাদামি চোখ দুটো আলগোছে দৃষ্টি উঁচিয়ে তাক করলো অদূরে অপসরার ছবির পানে। ছোচের করি এক ছিলতে মুচকি হাসির রেশ টেনে মুগ্ধ এবার সুর তুলল কঞ্চায়। এক নিদারুণ নিষ্ঠুরতা ছড়ি বড্ড দক্ষ কণ্ঠে গাইতে লাগলো। মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে,
মধুর স্বপ্ন ভেঙো না গো। ভোর গড়িয়ে সকাল নেমেছে বড্ড আগে, অথচ বাইরের বিপুল তুষারপাত স্থগিত হবার নামগন্ধ নেই। আকাশের বুক চিরে তুলোর মতন হালকা সাদা কণাগুলো ধীরে ধীরে ছড়ে পড়ছে ধরণীর বুকে। বিশালাকার কাঁচ ঘেরা ঘরটার চারিদিকে ধূসর সাদা আলোর আবছা আস্তরণ। স্বচ্ছ ট্রান্সপারেন্ট দেয়ালের গায়ে জমে থাকা শিশির কণা এবং পাতলা বরফের রেখাগুলো কেমন বেয়াদবের ন্যায় অদূরে দৃশ্যকে ঝাপসা করে তুলছে। দেখো, নিজেদের দাপুটে আবির্ভাবকে সম্পন্ন গ্লাস হাউসটাকে বাইরে থেকে বানিয়েছে এক স্বপ্নের রাজ্য। গ্লাস হাউসের বিশালাকার জেম রুম, নাম তার মনস্টার্স জেম রুম। কক্ষের চারিপাশে সারিসারি আধুনিক জিম ইকুইপমেন্ট। একপাশে সগরূপে দাঁড়িয়ে আছে ট্রেডমিলের মোটা মোটা কালো বেঞ্চগুলো সম্পূর্ণ স্থির। অদূরে ম্যাচে অবহেলায় পড়ে আছে ধাতব জাম্বেলগুলো, সময় গড়াচ্ছে আপন গতিতে। জিম রুমের একপাশে সিলিং থেকে ঝুলে থাকা কালো স্ট্যাপ দুটো দু হাতে পেঁচিয়ে শূন্য শরীর ভাসিয়ে ব্যায়ামে মগ্ন দু হাতের অসামান্য জোরে শরীর একবার উপরে আরেকবার নিচে নামছে। বলিষ্ঠ শরীরে সে কি ব্যালেন্স তার! অত্যাধিক শারীরিক কসরতের ফলে ঘেমে নিয়ে একাকার দেহখানা, প্রতিটি মুভমেন্ট তীক্ষ্ণভাবে ফুটে উঠেছে বলিষ্ঠ বাহু দুটোর ফুলে ফেপে থাকা মাসলগুলো, প্রশস্ত পিঠের পেশিগুলো টান খেতে মধ্য অঞ্চলে বারবার বরাবরের মতো দেখা যাচ্ছে প্রজাপতি জানানা বিস্তৃত রেখা। নাভির নিচে আলগা ভাবে ঝুলে থাকা কালো রঙা ট্রাউজারের ফাঁকে কোমরে টান টান দুটো গরম যেন বেশ চোখে পড়ছে। যুবক নিজ কাছে মত্ত। ঠিক তখনই জিম রুমে স্বচ্ছ কাচের দরজা টেনে ভেতরে প্রবেশ করলো অ্যাজুয়েল। গম্ভীর মুখে পা বাড়ল মনস্টারের দিকে। মধ্যকার দূরত্বের ফারাক বেশ খানিকটা রেখে সময় নিয়ে স্থির হলো তার পা দুটো। গম্ভীর মুখে কণ্ঠে আওয়াজ তুলে বলল, মনস্টার, গত রাতে প্যারিসের যে দুটো জাহাজ এসে থেমেছিল বর্ডারে, সেগুলো এখনই নিজেদের দখলে নিব কিনা তা জানতে চাচ্ছে ডিলার্স। আপনার অর্ডারে কনফারেন্স শুরু হয়েছিল আরও ঘন্টাখানেক আগে, বাট আপনি আসেননি। ডিলার্স আর স্টিল ওয়েটিং ফর ইউ। কসরত মগ্ন মুগ্ধ অ্যাজুইনের এহেন কথা কর্ণ করে পৌঁছানো মাত্র কপালে সূক্ষ্ম রেখায় ভাঁজ পড়ল তার। ক্ষমার্ত মুখে দেখা মিল চরম অসন্তোষ। যুবক নিজ কাজে অব্যাহত রেখে গমগমে গলায় ভীষণ কনফিডেন্সের সাথে বলে উঠল, ওদের বলে দেয় টুইন, ওদের বাপ এখন ওয়ার্কআউটে ব্যস্ত। শত হলে আমার একটা হ্যান্ডসাম বডি আমার, জানি আমি কিন্তু মোটেও অবহেলা পছন্দ করি না। সো ওদের বল ওয়েট করতে। মনস্টার ইজ বেসে নাও। নতমস্তকে মিটমিটে হাসল অ্যাজুইন। মনস্টারের প্রত্যুত্তরে মোচেও দ্বিধাদ্বন্দ্বে পড়েনি যুবক। সে বেশ জানে মানুষটা বড্ড ফিটনেস ফ্রেক, তার উপর নিজের অমন বলিষ্ঠ দেহে নিয়ে কনফিডেন্স তো আছে। গায়ের উপর পাতলা মলিন শাল, হাত দুটো ঠেকে আছে শালের নিচে। তরুণীর সুশ্রী মুখখানা বড্ড ফ্যাকাশে, সে তাই ভয়ের ছাপ স্পষ্ট। বুকের মাঝে এক অদ্ভুত কাপড় নিয়ে এসে এগোচ্ছে সতর্ক পায়ে। তিনতলার প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে তরুণী, বারবার ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এদিক ওদিক। তার 5 কদম এগোলেই মাহির রুম। তরুণীর ভীতি কদম ক্রমশ অগ্রসর হচ্ছে সেদিকে। ভারী দরজার সামনে দুজন গম্ভীর মুখ সশস্ত্র রক্ষী নজরদারিতে নিয়োজিত। মিলা ভয় ভয়ে কদম থামালো মাঝপথে। শুকনো ফাঁকা চোখ গিলে জড়সড় ভাব ধরল পরক্ষণেই। মেয়েটা আজ বড্ড অস্থির। মুখখানায় লুকিয়ে আছে একরাশ লুকোচুরি, যেন খুব বড় কিছু লুকোচ্ছে সে। মিলা সামনে নিজেকে বা হাতের মাধ্যমা তর্জনীতে ক্রস বানিয়ে নিজের কনফিডেন্স বাড়ানোর উদ্দেশ্যে বিড়বিড় করে বলে, ও জিজাস, গিভ মি স্ট্রেংথ। বাক্যটুকু ম্যাজিকের মতো কাজ করলো মিলার উপর। মনে মনে ভীষণ আত্মবিশ্বাস যুগিয়ে মেয়েটা একই সম্মুখে চলমল পায়ে মাহির ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই গার্ড দুজন কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার পানে। মিলা ভর গায়ের শালটা খানিক টানতে টানতে ইতস্তত কমছে, বলে, আর কি হলো, এভাবে তাকাচ্ছ কেন তোমরা? জিভহীন লোক দুটো স্রেফ তাকিয়ে রইল নীরবে। চোয়ালখানার রেখা টান টান করে ফুটিয়ে পরক্ষণেই সরে দাঁড়ালেন দরজার দুপাশে। মিলা তৎক্ষণাৎ ছটপট কদমে ঢুকলো ঘরে। বুকের কাছে 2 হাত চেপে ফুস করে নিঃশ্বাস পেল মানবী। রয়ে দৃষ্টি খোলালো পুরো ঘরময়। তবে ওমা, ঘরে যে মাহি নেই। এত সকালে মেয়েটা আবার কোথায় গেল? দুশ্চিন্তায় কপালে গোটা কতক ভাঁজ পড়ল মেলার। মুখটা খানিক গম্ভীর করে গায়ের জড়ো শালের নিচে
থেকে আলগোছে বের করে আনে একখানা ভিন্টেজ পেপারের খামের দিকে কিয়ৎক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড়ায় মিলা। কোথায় তুমি মুনলাইট? পাগলটা যে তোমার চিন্তায় দিশেহারা। ঝাড়বাতির ঝলমলে আলোয় ভাসমান রাজকীয় ডাইনিং হলের শেষ প্রান্ত পেরিয়ে একটা সরু দরজা। একদিকে বিশালাকার ডাইনিং টেবিল জুড়ে সোনালি আসবাব আর চারিদিকে দেয়ালে রেশমি পর্দার আভিজাত্য। অন্যদিকে হলের শেষ প্রান্তে সেই দরজার ওপারে রান্নাঘরের ব্যস্ত ধোঁয়া আর ঝনঝন শব্দ। সপ্তদশীর কোমল পথ রয়েছে এগোচ্ছে সম্মুখে। পেটে পচ্চ ক্ষুধা পেয়েছে তার। ইদানিং তার আর কেউ আগ বাড়িয়ে থেকে কাউকে বারবার বলবে, তবে না হয় কেউ একজন দয়া দেখিয়ে একটু একটু খাবার দেয় তাকে। আজ সকাল থেকে ক্ষুধার্ত তীব্রতা বেড়েছে মাহির। শুধু কি তার পোষ্য কিউটিরও তো যে একই হাল হয়েছে। বেচারা কি সুন্দর গুটি গুটি পায়ে কদম মিলিয়ে এগোচ্ছে মায়ের সাথে। মাহি কাঁপা কাঁপা পায়ে এগিয়েছে বেশ। রান্নাঘরে দরজা দিয়ে ভেতরে খানিকটা উক্কি দিতেই হোঁচট খেল সপ্তদশী। এ বাবা, এটা রান্নাঘর নাকি অন্য কিছু? এই যে গোটা একটা ব্যাডমিন্টন কোর্টের সমান। মায়ের হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রান্নাঘরে ব্যস্ত কর্মীদের তার দিকে অত লক্ষ্য নেই। তবে ডক্টর হায়ার দৃষ্টি আচমকা গিয়ে আটকালো মায়ের দিকে। তখনই কপাল গোছালেন তিনি। হাতে সদ্য তৈরিকৃত মর্নিং ফ্রুট শেক নিয়ে এগোলেন তিনি মাহির পানে। গম্ভীর মুখে আওড়ালেন, তুমি এখানে? অন্যথানে মগ্ন মাহি হকচকায় হুটহাট বাক্যে চমকে গিয়ে সম্মুখে দৃষ্টি ফেলতেই তার নজর কালো পারস্য সুন্দরী। সে কি ধবধবে ছিল তার? মনে হচ্ছে স্বয়ং রূপের রানী তার সামনে দাঁড়িয়েছে। মাহি মুগ্ধ হলো তাকে দেখে। বিমুগ্ধ কঞ্চে উল্টে জবাবে বললাম, আপনি এত সুন্দর। সেও গোটানো হায়া মেয়েটার কথা তৎক্ষণাৎ ধরতে না পারলেও বুঝলেন মুহূর্তে ব্যয়ে। আর অমনি সুন্দরী কেমন খিলখিল করে হেসে উঠল। দেখো, হাসতে হাসতে দুধারে মাথা নাড়িয়ে আলগোছে মাইকে পাশ কাটিয়ে চলে গেল বাহিরে। মাই এখনো তাকিয়ে আছে সুন্দরী চলে যাওয়ার পথে। তবে অচিরেই তার ধ্যান ভাঙল পেঁচের গুড়গুড় শব্দে। মাই ভরকায় ফের কপাল কুচকে তক্ষুনি কেচিকে নিয়ে অগ্রসর হয় রান্নাঘরে। দুপাশে বড় বড় কাউন্টার টপ রয়েছে, প্রয়োজনীয় সকল জিনিসপত্র। মায়ের ছোঁচ কামড়ে এদিক ওদিক খাবার খুঁজছে। তবে খাবার আর চোখে ধরাই দিল না তার। চোখ দুটো আটকে আছে সম্মুখের কাউন্টারের টপে থাকা ধারালো কেচির দিকে। মুহূর্তেই মস্তিষ্ক তড়া করে জ্বলে উঠল মাহির। মনে মনে এক দুঃসাহসী কর্মকাণ্ড ভেবে নিয়ে এগোয় সেদিকে। হাত বাড়িয়ে কাউন্টার থেকে কেচিটা তুলে নিয়ে গভীর মুখে নিজের চুলগুলো থেকে একটানে ক্লক ক্লিপটা খুলে নেয় সপ্তদোষে। বহুদিন ধরে কেচি খুঁজছিল সে। ভাগ্যক্রমে আজ যেহেতু পেয়েছে তাহলে আর দেরি কিসের। মাহি ধীরে ধীরে কেচিটা এগোচ্ছে নিজের চুলের দিকে। কেচি ধারলো দুই পাশ যখন প্রায় চুল ছুঁই ছুঁই, ঠিক তখনই রান্নাঘরের দরজার কাছ থেকে ধেয়ে এলো এক গুড়গুটে কঞ্চ। কি করছিস বান্তির মেয়ে? হাতে আবার কিছু তুলে কেন? এখন কটে তটস্থ সবাই। তখন নিজেদের কর্মে বিরতি চেনে মাথা ঝোঁকালেন উপস্থিত সকলে। এদিকে মাহি ভরকানি মোটেও নাক ফুলিয়েছে অদম্যতায়। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আছে এখন রয়েছে। দাম্ভিক কদমে একটুখানি এগিয়ে এসে হুঙ্কার ছিল সকলের উদ্দেশ্যে, আউট! ব্যাস এতটুকুতেই কাজ হলো। তড়িঘড়ি করে যে যার মতো ছুটে পারলো কিচেন থেকে। মুগ্ধ এবার এগিয়ে এসে দাঁড়ালো মায়ের ঠিক পেছনে। অতঃপর মেয়েটার কোণে চেপে দক্ষ হাতে এক হ্যাচকা টানে সপ্তদশীকে এক ঝটকায় ঘুরিয়ে নেয় নিজের দিকে। এন ঘটনা আকস্মিকতায় হকচকায় মাহি। হতবাক আচমকা হাত থেকে গড়িয়ে পড়ল কেচিখানা। সম্মুখে দাঁড়িয়ে থাকা পাহাড় সম ব্যক্তির মুখ বরাবর মাহির মস্তক। সে বুঝি ঘাড় নোয়ানোর মুডেই নেই। তাই তো সপ্তদশীকে অবাক করে দিয়ে হুট করে নিজ হাতে শক্ত বাঁধনে চেপে ধরল মাহির মেয়েধীন পাতলা কোমর। অতঃপর চোখের পলকে মেয়েটাকে চট করে বসিয়ে দিল পাশের কাউন্টারের টপের উপর। সম্পূর্ণ ঘটনা হতবুদ্ধি ভাব বজায় রেখে মাহি কি থেকে কি হচ্ছে ভাবতে জোর পড়েছে তার মস্তিষ্কে। এদিকে মুগ্ধ এবার গম্ভীর হলো, চোয়াল শক্ত করে দুহাত খুঁজল পকেটে, গাটা সামান্য নুয়ে দাঁত খেচে আর আওড়ালো, হাতে কেচে নিয়েছিলে কেন? মায়ের চোখে মুখে স্পষ্ট রাখ। সপ্তদশী নাকের পাটা ফুলে তড়াক করে জবাব দিল, চুল কাটবো তাই। গোটায় মুগ্ধ মসৃণ ললাটে গোটা কত ভাঁজ ফেলে গমগমে গলায় শ্লেষাত্মক ভঙ্গিতে বলল, যে না ঘোড়ার লেজের চুল, এগুলো আবার কাটতে হবে কেন বান্তির মেয়ে?
দাঁত কিরমির করে উঠে মাহি। এতটুকু সিদ্ধান্ত নিতে তার কতগুলো দিন লেগে গেল, অথচ লোকটাকে দেখো কিভাবে মুখের উপর অপমান করছে তাকে। মায়ের দৃষ্টি নুইয়ে রেখে শক্ত মুখে বলে উঠছে, যেন আপনি কথায় কথায় আমার চুল ধরে টানতে না পারেন। বাঁকায় মুগ্ধ গালের ভাঁজে জিভ ছেলে খানিক্ষণ হাসলো নীরবে। মেয়েটাকে আরেকটু জ্বালাতে রয়েছে কঞ্চে একটা ছিলের সুর ঠেলে হাওড়াল। ও আচ্ছা, ইয়ে বাত। আরে বান্দির মেয়ে, আগে বলবি তো। যাকে শোন বান্দির মেয়ে, এক কাজ করতে হবে। শুধু শুধু কষ্ট করে কেচি দিয়ে গোড়া থেকে চুল কাটতে হবে না। আমি তোকে ব্লেড দিচ্ছি, একেবারে ন্যাড়া হয়েছে। অ্যান্ড ওয়ান মোর থিং, চুলের সঙ্গে সঙ্গে নিজের অতিরিক্ত নড়তে থাকা চিপসটাকেও কাটিস কিন্তু। হতভম্ব মাহি। মা এবার হরিণীর চোখ দুটো তার বিস্ময়ে আর ভয়ের চাপে কোটর ছেড়ে বেরিয়ে আসার জোগাড় যেন। লোকটা আবারও তাকে সুযোগ বুঝে ঠেস মেরে যাচ্ছে। সপ্তদোষীর থপথপে মুখশ্রী লাল হয়ে গেল নিমিষে। পাতলা টিকলো নাকের ডগাটা কেমন টুকটুকে লাল, আবার ছেয়ে গিয়েছে দেখো। নরম তুলতুলে চোয়ালখানা শক্ত করে ফুটে সপ্তদোষীর নিচ কঞ্চে আওয়াজ তুলো কাজ কাজ। আপনার এসব উদ্ভট উপদেশ আপনি আপনার নিজের পকেটেই রাখুন। মুখটা খুললেই যখন তখন ঠেস মেরে কথা না বলে কি আপনার ভালো লাগে না? যুবকের বাদামি রাঙা চুলগুলো আড়লে ঢেকে থাকা প্রশস্ত কপালখানে দেখা মিল গোটা কত ভাঁজের ছাপ। তীক্ষ্ণ দৃষ্টি হয়েছে, ছুরি ধারালো অংশের ন্যায় স্পষ্ট। খাড়া নাকখানা তার ফুলে উঠেছে খানিক, চোয়ালের রেখা চাঁচার করে কর্কশ কণ্ঠে সুধল। আমার মতো বৃষ্টির সাথে মুখোমুখি তর্ক করতে তোর ভয় লাগে না বান্দির মেয়ে? সপ্তদোষী মৌন, নাকের পাছা ফুলিয়ে মুখ ঘুরিয়েছে অন্যস্র। দুহাত বুকের কাছে ভাঁজ করতে গণ করে ভেসে এলো মুগ্ধের কটপট সন্দিগ্ধ কঞ্চ। তোর কি ঘরের সমস্যা বান্দির মেয়ে? সহসা সপ্তদশী মসৃণ ললাটে ভাঁজ পড়ল গোড়াগতায়। হৃদয় মাধ্যাংশে সামান্য ফিউ গুটিয়ে খাড় ঘোরালো সম্মুখে রয়েছে খানিকটা মাথা উঁচিয়ে তাকালো যুবকের কঠিন মুখ হবে। অতঃপর সন্দিহান গলায় জিজ্ঞেস করল, মানে ঘাড়ে সমস্যা হতে যাবে কেন? এই পচ্ছে দাঁতে চাপায় দাঁত পড়ল যুবকের। কদম দুখানা সামান্য এগিয়ে এনে শক্ত চোয়ালে ঘটমট শব্দ তুলে খিকিয়ে সুথলা। তাহলে কথায় কথায় ঘাটতারামি করিস কেন? নাকি আমার হাতের উত্তম মধ্যম না খেলে তোর পেটের ভাত হজম হয় না? কোনটা? সপ্তদশীর চিবুক নামালো কঞ্চায়। মারের কথা শুনতে তার আদুরে মুখখানে নেমে এলো রাজ্যের আধার। চোখ দুটোর কারণে সলক্ষে চিকচিক করে উঠল বুঝি। রুড়ো মানব সরু চোখে দেখলো সব। ঘাটটা সামান্য নুয়ে এনে আলগোছে দুহাত বাড়িয়ে রাখলো মাহির দুই ধারে কাউন্টার টপের উপর। ধীরে ধীরে মেয়েটার দিকে আলগোছে ঝুঁকে আসতে চুপ সে গেল সপ্তদশী। বাতার ঢোক গেলে কাপা কাপা হাতে খামচে ধরে নিজ বুক কোমরে এক জায়গায় স্থির থাকলো। দোদুলমান ক্ষুদ্র দেহটা পিছাতে লাগলো ভয় ভয়। যুবকের তীক্ষ্ণ দৃষ্টি নীরবে দেখলো সব। পুরু বাদামি অক্ষি পুজে আচানক দেখা গেল এক চিলতে ক্রু হাসির রেশ। পরক্ষণে সে কেমন গমগমে গলায় আওড়াল। পা দুটো কি খুব বেশি লম্বা হয়ে গিয়েছে বান্দির মেয়ে? বয় তটস্থ সপ্তদশী খিচে রেখেছে অক্ষিপোচ। এরই মধ্যে মুগ্ধর অমন মোচা কথা কর্ণপুরে পৌঁছতেই ধীরে ধীরে চোখের পর্দা সরালো মাহি বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল। মানে যুবকের দৃষ্টিতে যেন আগুন ঝরছে। সে আগুনে উত্তাপে চোখে চোখ রাখা দায় সপ্তদোষের। তড়িঘড়ি করে দৃষ্টি ঝোঁকায় কোনো মতে। তবে শেষ রক্ষাটুকু কি আর হলো তার? বোকা মেয়ে নজর ঝোঁকাতেই যুবকের শক্তপোক্ত হাতের থাবা আচমকা এসে চেপে ধরলো তার কঞ্চা। মাহি ভরকায় হুটহাট আক্রমণে তাল সামলাতে না পেরে ভুলবশত হাতের ধারালো নখরের আঁচল বসায় যুবকের উন্মুক্ত লোমহীন পেঁচানো বক্ষে। সেদিকে অবশ্য বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে কেমন কট মটিয়ে তাকিয়ে আছে মাহির পানে। চোয়াল শক্ততা, নাকে মুখে লেপটে আছে আলাবো আবরণ। সে তৎক্ষণাৎ হাতে জোর বাড়িয়ে হিসিসি আওড়ালো। এটা তোর বাপের বাড়ি নয় যে তুই যখন তখন এদিক ওদিক ঘোরাঘুরি করবি। তোকে কতবার বলেছি ঘর থেকে বের না হতে? সবসময় আমার কথা উল্টাটাই কেন করতে হবে তোর? কন্ট্রোলে ভেঙে পড়বার চোখ আর মাহির চোখ দুটো নীরবে ছড়াচ্ছে অশ্রু। তবুও যেন তেজ কমেনি সপ্তদশী। নাকের পাতা ফুলিয়ে জোরালো এক নিঃশ্বাস টেনে ছাঁচালো কঞ্চে থেমে থেমে আওড়ালো। কারণ আমি আপনাকে মানতে বাধ্য নই। কথাটা বুঝে যুবকের মাথা ভর্তি উত্তপ্ত আগুনে এক কৌটো ঘি ঢালো। সে কেমন তড়া করে জ্বলে উঠলো দেখো। এক ঝটকে সপ্তদশী নরম কণ্ঠা ছেড়ে দিয়ে আচানক এক হিংস্র চপটক হাতে পৃষ্ঠ করলো মাহির নরম তুলতুলে কপল।
মুহূর্তেই গাল বাঁকিয়ে কাউন্টারের টপের উপরে আশ্রে পড়ল সপ্তদশী। চোখ দুটো তার সঙ্গে সঙ্গে ঝাপসা দেখতে লাগলো সবকিছু। মাথাটা ঘুরছে ভন ভন করে, কানে উঠছে মাছে। গালটা বুঝি এক্ষুনি খসে পড়বে। অবস্থা বেচারির কেমন। সে কেমন আলতো করে হাত উঠিয়ে আনলো গালের উপর। জ্বলতে থাকা অবশ গালটার হাতের একটুখানি শীতল স্পর্শ পেতেই আরাম পেল বেশ। তবে এই আরামের স্থায়িত্ব খুব বেশি সময় ধরে হলোই না। তার আগেই পাঁচটা শক্তপোক্ত রুক্ষ আঙুল আচানকই মুঠোয় চেপে ধরল মাহি নরম ঘাড়। সপ্তদশী কুকি উঠছে ব্যথায়। ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর ব্যর্থ প্রয়াসে মত্ত থাকা অবস্থাতে সপ্তদশীর মাথার আলগোছে নিজের দিকে ঘুরিয়ে নেয় রূঢ় মানব। চোখে মুখের স্পষ্ট আগুন। লেপটে হুঙ্কার ছুঁড়ে বলে উঠছে, চুপ বেচ, আমাকে মানবি না তো কাকে মানবি? তোর এই 2 দিনের নাগরকে মানবি? চাঁটরের বাচ্চা। হাতের কাছে একবার পাই শুধু তোর 2 দিনের নাগরকে, তাই তোর চোখের সামনে বাস্টারটাকে টুকরো টুকরো করে ছাড়বো। মাইন্ডেড। গাড়ির রাগ ছিঁড়ে চাপার চোখার বেচারের হাত দিয়ে অনবরত ঠেলে দিচ্ছে যুবকের শক্তপোক্ত হাত। তবু লাভের লাভ তো হচ্ছেই না, উঁচু ব্যথা বাড়ছে ঘাড়ের। মাহি এবার বড্ড অসহায়, ফুপে উঠলো ঘাড়ের ব্যথায়। নাক চিনি চিনি সুছল। ব্যথা পাচ্ছি আমি। যুবকের দৃষ্টি নিষ্প্রাণ। কপালের চামড়ায় দগদগে ক্ষত এখনো স্পষ্ট। ঘাড়ে অমন ওলফ কাট চুলগুলো আজ কপালের সামনে ছড়িয়ে আছে বজ্র এলোমেলো ভাবে। অমন একটা দগদগে ক্ষততে ঔষধ কিংবা ব্যান্ডেজের ছিটে ফোটাও নেই যেন। যুবক নিজ ক্ষতের প্রতি বজ্র উদাসীন। চুলের আড়ালে কোন রকমে ঢেকে গিয়েছে ক্ষতের দাগ। মাত্রাতিরিক্ত রাগে হৃদয়ের জ্ঞানশূন্য মানব। ঘাড়ের রগ ফুটছে বেশ। মুখাবে কঠিনতা লেপটে সে আচমকা মাহির কথার প্রত্যুত্তরে এক অদ্ভুত কঞ্চে সুথলা। আমার যেহেতু বেশি পাচ্ছিস মন্দির মেয়ে। থমকা মাহির। যুবকের অদ্ভুত কঞ্চে কেঁপে উঠল তার বুক। চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত স্থিতিশীলতা। ঘাড়ের ব্যথা ভুলিয়ে সপ্তদশীর সন্ধানী চোখ দুটো খুঁজল যুবকের দৃঢ় দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা ভাষা। ছোট্ট মস্তিষ্ক তার মত হয়েছে যুবকের হুটহাট কথার মানে খুঁজতে। কি উদ্দেশ্য কথাটা বলল সে, তার চাইতেও বেশি মানে। মাহি দ্বিধাবোধে ভুগছে। বোকার ন্যায় হতবিহ্বল দৃষ্টি যুবকের পানে তাকিয়ে থাকতে হঠাৎই তার সন্ধানী চোখ জোড়া গিয়ে আটকালো যুবকের কপাল বরাবর লুকিয়ে থাকা দগদগে ক্ষতটায়। নরম দিলে সপ্তদশী পীড়িত হওয়া সত্ত্বেও যুবকের তাজা ক্ষত দেখে চমকে উঠল বেশ। অজান্তে ডান হাতটা যুবকের কপালে স্পর্শ করা দুঃসাহস দেখানো মাত্রই তার হাতের নরম কবজির সন্ধিকে চট করে আটকে ন্যায় মুগ্ধ শক্ত চোয়ালে কটমট শব্দ তুলে ঘুরছি বললাম, Don't you dare to touch me, মন্দির মেয়ে। হতবুদ্ধির ভাব নিয়ে তাকিয়ে আছে মাহি। যুবকের দগদগে ক্ষতের পানে ছায় দৃষ্টি পাশে রেখে সুতলা। আপনার কপালটা এত খারাপ ভাবে কাটলো কি করে? মাথার তলে জ্বলছে রূঢ় মানবের। এক ঝটকায় মাহির ঘাড় কবজি সন্ধি ছেড়ে দিয়ে সরে দাঁড়ায় এক কদম। খটমট করতে করতে হাত ঠেকালো নিজ কোমরে। অতঃপর তার ছিল ভরা কণ্ঠে শুধলা, সেই কৈফিয়তে কি তোকে দিতে হবে মন্দির মেয়ে? উজ্জ্বল মুখখানে নিমিশে চুপসে গেল সপ্তদশী। সেটাই ভর করলো একরাশ বিরক্তি। লোকটা যে অমন তেরা তা তো আগে থেকেই জানা তার। তারপরও কেন যে ওইসব করতে জিজ্ঞেস করতে গেল। মাহি শক্ত করলো মুখায়ব। থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে তারা কঞ্চে আড়াল। ঘাট হয়েছে আমার। ঘাটে বুদ্ধি থাকলে আর কোনোদিনও আপনাকে কিছু জিজ্ঞেস করবো না আমি। তখনই খাট কাত করে তাকায় মুগ্ধ দৃষ্টি সরু করে সন্ধিয়ান গলায় সঙ্গে সঙ্গেই বলল, এত মার খেয়েও গলায় দেখে তেজ কমেনি। সরু নাকের পাটাটা মুহূর্তেই ফুললো মাহের। কাউন্টার টপ থেকে নেমে যেতে তৎপর সে কাজ করছে সুছলা। কমবেও না অত সহজে। জিভ খসে এই কথাটা বের হয়েছে সেকেন্ড 10 হবে বোধহয়। আর অমনি নির্দয় মানব তৎক্ষণাৎ এগিয়ে এসে পথ আটকালো মাহের। অতর্কিত কাণ্ডে বিরক্ত মাহে তার দুপায়ের হাঁটু ঠেকেছে যুবকের নাভি কোমর বরাবর। সপ্তদশী দাঁত কিরমির করতে করতে হাঁটু খানা সরাতে উদ্যত হতে বাদ সাধল যুবক। এক হাতে শক্ত করে চেপে ধরল সপ্তদশীর হাঁচো। মাহি বিরক্ত হলো। তিতি বিরক্ত মাথা উঁচিয়ে তাকালো পাহাড় সম মানুষটার দিকে। তিতু কঞ্চে খেকে করে উঠল আওড়ালো, কি সমস্যা আপনার? আমার হাঁটু কেন ধরলেন? নিখাত সৌন্দর্যের অধিকারী যুবকের বাদামি ঠোঁট দুটো আলগোছে দাঁতের তলায়। পিছিয়ে গেল কেমন। প্রিয়াংশী করা ছোটের বাদ বাকি অংশখানা এখনো আটকে আছে লম্বা ক্যানেন দাঁতের নিচে। সে যেন এক রক্তচোষা। কি লম্বা তার দাঁত,
কপাটির উপরিভাগে ক্যানন হাত দুটো। যুবক কিয়ৎক্ষণ রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে রইল সপ্তদশীর পানে, অতঃপর শান্ত অথচ রুড়ো কঞ্চে হিসিসি বলা। তোর তেজ কমাতে। কেঁপে উঠে মাহি, বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা আচমকায় মুচড়ে উঠল অজানা ভয়ে। যুবক বেশ দেখলো মেয়েটার ভয়ার্থ মুখখানা, তা পরক করতেই সে কি পৈশাচিক আনন্দ তার। যুবক আলগোচ্ছে ঝুঁকে এলো মাহির পানে। সপ্তদশী তখনও তৎক্ষণাৎ দুহাতে ঠেলতে লাগলো বলিষ্ঠ মানবকে। তবে বালাইসাট, অমন একটা পাহাড়সহ মানবকে কি আর তার মতো মাঝে দূরে ঠেলতে পারে? সপ্তদশী নিজে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও এক চুল নাড়াতে পারেনি মুগ্ধকে। শেষ নিঃশ্বাস সইতে না পেরে মাহি কেমন ছিছি বলে উঠছে, খবরদার আমার কাছে আসবে না, তাহলে। বাকিটা কণ্ঠ অব্দি আসার আগে আটকে গেল সপ্তদশী। জীবের ডগা হয়ে গেল বাকশূন্য। তার ছলছল চোখ জোড়া বিদ্যুৎ চাহনি এক দৃষ্টি তাকিয়ে আছে যুবকের মুখপানে। সপ্তদশীর ক্ষুদ্র কায় দেহটা কাঁপছে ভীষণ, শত হলেও বুক বরাবর ঠেকেছে রিভলভারের ঠান্ডা নল। ভয় না পেয়ে থোড়াই উপায় আছে তার। মাহি ঢোক গিলছে ক্ষণে ক্ষণে। যুবকের ক্রু হাসি মাতিয়ে রেখেছে তার অধর রেখা, চোখে মুখে খেলছে একরাশ রহস্য ভাবস্রোত। যুবক খান নিয়ে আনে সামান্য মাহির বুক বরাবর বন্দুকের নলটা, শীতল নলটা আরেকটু ঠেলে দিয়ে শিশিয়ে পড়লাম। স্প্রেড ইউর লেগস। আকাশ ভেঙে ধরণীতে টপকালো সপ্তদশে। চোখ দুটো বিস্ময় কোটর ছেড়ে বেরিয়ে আসবে আসবে ভাব। মুখাবের অভিব্যক্তিতে শনাক্ত হচ্ছে একরাশ হতবাকতা। সপ্তদশী ভুলো বুঝলো যুবকের কথা। এদিকে মুগ্ধ নামক বেপরা পুরুষ কথা পুনরাবৃত্তিতে অভ্যস্ত নয়। এ যে তার শানের খিলাফ। যুবক জল ফুটালো ফের। তখনই মাহির বুক থেকে বন্দুকের নল উঠিয়ে এনে আচমকা ছেঁকালো সপ্তদশী ললাট বরাবর। ফের হুঙ্কা ছুঁড়ে আওড়ালো, ইউ ফাকিং বিচ, জাস্ট ওপেন ইউর লেগস। তৎক্ষণাৎ হাঁটু দয়ের ভাঁজে মাঝে দূরত্ব টানলো সপ্তদশে। বুক ভাঙা আর্তনাদে ভারী তার বুক, চোখ দুটো আর মানছে না বাদ। নীরবে ঝরাচ্ছে অশ্র। যুবক আলগোছে পাওয়ারের সম্মুখে ধীরে ধীরে সপ্তদশীর কপাল থেকে রিভলভারের নল নামিয়ে তা রাখলো কাউন্টারের ওপর। অতঃপর নিজ রুক্ষ আঙুলের জগায় থাবা আচমকাই আচানক আঁকড়ে ধরলো মাহির নরম চোয়াল। সপ্তদশী চোখ মুখ খিচে কুকিয়ে উঠছে এবার। চোখ খটমট করছে তার। এই বুঝি ছোঁয়াচা ভেঙে গুড়িয়ে পড়বে মাটিতে, অথচ মুগ্ধ নামক গম্ভীর মানব শ্লেষাত্মক ভঙ্গিতে তাকে আছে মাহি। তির করে কাঁপতে থাকা অধৈর্য করে পারে। যুবকের নয়ন আটকাচ্ছে না আজ নয়ন মেতেছে তেজিয়ান ভাব। সে কেমন ফিউচে শ্লেষাত্মক ইঙ্গিতে জুড়ে আওড়ালো, ক্যান আই টেস্ট ইউর লিপস ফর ওয়ান্স বান্দির মেয়ে? নাক কুচকায় মাহি। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। বিহার যুবক কেমন শ্লেষাত ভঙ্গিতে হাসছে দেখো। সপ্তদশী দুঃখরি চোখে মুখে একরাশ ঘৃণা লেপটে আগুন কঞ্চে আওড়ালো, এসব বেহায়াপনা করতে আপনার লজ্জা করছে না, নোংরা লোক? চোখ পাকায় রুড়ো মানব শুষ্ক অথচরা চিপের জগায় দিয়ে আলতো করে ভিজিয়ে নেয়। ধীরে ধীরে মুখ এগোয় মাহির দিকে। তার ছিলের ভান ধরে বলে, না করে না। জলের ব্যথায় মুশড়ে যাচ্ছে সপ্তদশী। মুখটা অন্যত্র ঘোরানোর জো নেই তেমন। বেহা লোকের হাত থেকে নিজেকে বাঁচানোর শেষ প্রয়াসে কোনো রকমের চোখ খিচে বলে হচ্ছে, আমার এই ছোট্ট জীবনে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তাহলে সেটা নিঃসন্দেহে আপনি, মিস্টার বিস্ট। জলের বেশি চালচাল হলো। মুগ্ধের ঠোঁটে খেললো তার ছেলের হাসি। সপ্তদশীর নরম সরম ঠোঁট যুগল, ছুঁই ছুঁই তার রুক্ষ অধর যুগল। কেমন সে নাচকীয় ভান ধরে তক্ষুনি মাহির বা হাতখানা চেপে ধরে জোর করে নামিয়ে আনলো নিজ ট্রাউজারের সম্মুখ ভাগে। বিপদসীমা প্রায় ছুঁই ছুঁই অবস্থা মাহির হাত। সপ্তদশী নাক মুখ কুচকে হাত গুটিয়ে নেবার প্রয়াসের মতো, অথচ বেয়াদব ছেলেটাকে দেখো। নিচাকে ইচ্ছে করে জ্বালাতন করতে ছেলের সাথে কঞ্চি বলে উঠছে, গুনে দেখ তো বান্দির মেয়ে, তাতে আমার কয়টা বল ছেড়ে গেল? লজ্জায় খান গরম হয়ে গেল সপ্তদশী। কানের ছিদ্র দিয়ে নির্ঘাত বের হচ্ছে ধোয়া। নিজ অসহায়তে ভেঙে পড়েছে বোকা মেয়ে। সহসা কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে নির্দয় মানব বাঘ হাসল এই পর্যায়ে। ধীরে ধীরে নিজের রুক্ষ অধযুগল আলগোছে রাখলো সপ্তদশী তুলতুলে অথরের উপর। মাহির ফোপানো বাড়লো বোধ হয়। ছটফটাতে লাগলো সদ্য জবাই হওয়া পশুর ন্যায়। দৃঢ় মানব আগের ন্যায় ঠাই অবস্থানে থেকেই শিশু তোলাম। মেয়েদের তেজ কালচের চাইতে বেশি ভঙ্গুর হয় বান্দির মেয়ে। সামান্য একটা আঘাত আর অমনি ওদের তেজ অঙ্গের সবটা চূর্ণ বিচূর্ণ। ভুলে আমায় রাগেশ নামে
একবার যদি আমি নিজের পশুত্বে নামি, তাহলে সবার আগে তোকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবো। নেহাত্তর বয়স কম, আমার মধ্যে বিস্টকে সামলাতে গেলে মরণ নিশ্চিত তো। সো ডোন্ট ইউ ডেয়ার টু ক্রস ইউর লিমিটস। সময়ের আগে অকাজ করতে চাচ্ছি না। সবগুলো কথা সপ্তদশীর ছোঁচে আলতো করে ঠোঁট ছুঁয়ে রেখে বলে গিয়েছে রূঢ় মানব। সপ্তদশী নীরবে শূন্য, সব চোখ দুটো তার বুঝে রাখা মুগ্ধ আলগোছে। ঠোঁট সরালো কথা শেষে, ঝটকা মেরে সপ্তদশীর চোয়াল ছেড়ে দিয়ে পিছিয়ে দাঁড়ালো দু কদম। উন্মুক্ত পেঁচানো দেহখানে চান চান করে ধোয়াতে গুজলো পকেটে। পরক্ষণে কঠিন মুখে ধমকি বললা, নাও গো ব্যাক টু ইউর রুম। এক বাক্যে কাজ হলো এবার। সপ্তদশী ভীষণ বাধ্য ভাব নিয়ে তড়িঘড়ি করে নেমে এলো কাউন্টার টপ থেকে। অতঃপর কিচেন ফ্লোরে এক করে গা গুটিয়ে বসে থাকা ভারতীয় কিউটিকে কোলে তুলে দিল এক ভোদর। তবে যাওয়ার সময় আবার কি মনে করে হুট করে পা থামালো সপ্তদশী। বোকার ন্যায় ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরতেই চোখাচোখি হলো রূঢ় মানবের সাথে। রূঢ় মানব ঘাড় সামান্য কাহাত করে চুচ কামড়ে রেখে এক দৃষ্টি তাকিয়ে আছে তার দিকে। মাহি ভরকায় শুকনো ফাঁকা ঝোঁক কিনতে গিলে হুট করেই দেখলো যুবক বাহাত বের করছে পকেট থেকে। রয়েছে বাহাতের মিজল ফিঙ্গার উঁচিয়ে মির্জাকে দেখিয়ে দেখিয়ে হিসিয়ে বলি উঠল, ফক ইউ বাঁদের মেয়ে। বেয়াদব ছেলের বেয়াদবি দেখে গা গুলি উঠে মাহের নাক মুখ ছিটকে তক্ষণি চলে গেল কিচেন থেকে। সপ্তদশী দৃশ্যের সীমানার বাইরে যেতে রং পাল্টালো যুবকের মুখ। সেটা এবার ভরগুলো ক্রূরতা ধরছিবে। হিসিয়ে যাচ্ছে মুগ্ধ শক্ত হাতে। ঘাড় ডলতে ডলতে বিড়বিড়ে আওড়ালো, ফক অফ। থরথর করে কাঁপছে মেটস। নতমস্তকে হাঁটু গেড়ে মার্বেলের মেঝেতে বসে আছে সবাই। অদূরে গদিতে উঁচু গদিতে পায়ের উপর পা তুলে বসে আছে মনস্টার। ডান হাতে তার একখানা স্নাইপার, যার তল ঠেকেছে ফ্লোরে। যুবক বা হাতে সিগারেট চেপে ধরে টান বসাচ্ছে ক্ষণে ক্ষণে। মুখ ভর্তি সিগারেট কুলুষিত ধোঁয়া উঠছে মুখমণ্ডলের চারপাশে। গদি হতে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে অ্যাজুয়েল। গম্ভীর দৃষ্টি তার মেয়েদের দিকে নিবদ্ধ। প্রায় বেশ কিছুক্ষণ পর কামরা নীরবতা ভেদ করে মনস্টার শব্দ তুলল কঞ্চায়। গমগমে গলায় আওড়ালো, মেয়েটার ঘরে খাবার দিয়ে আসিস নি কেন? মেয়েটা সব কাঁপছে। তাদের ভাষ্যমতে মির্জা মনস্টারের নিকট স্পেশাল। তার খাবার দাবারে কোনোরূপ কমতি হলে মনস্টার নিশ্চয়ই কাউকে ছেড়ে দিবে না। তাই তো ভয়ের চোটে কেউ আর সাহসী করেনি মেয়েটার খাবার আনা নেওয়ায়। এদিকে মনস্টারের কথা শোনার পরও সকলের মনতা দেখে শক্ত হলো অ্যাজুইনের কোমরের পিছে। দুই হাত বেঁধে যুবক কঠিন গলায় থমকে পড়ল, সবাই কি বোবা হয়ে গিয়েছিস? শুনতে পাচ্ছিস না মনস্টার কি বলছে? মেয়েদের মধ্য থেকে এবার আর আগ বাড়িয়ে কথা বললো মধ্যবয়সী এক রমণী। কাপা কাপা কঞ্চে কোনো মতেই বলতে লাগলো, আসলে মনুস্তার আমরা ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আমাদের রান্না বা আমাদের দেওয়া খাবার যদি মিসেস পছন্দ না হয় তখন তো আপনি আমাদের মেরে ফেলতেন। তাই এখন কি না মরে থাকবো? মেয়েদের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে মনস্টারের গমগমে কণ্ঠ শোনা গেল। তখন কেঁপে উঠছে সবাই। মনস্টার নামক বলিষ্ঠ পুরুষ ঠোঁটের ফাঁকে সিগার গুজে রেখে স্নাইপার তুলো কাঁধে। অতপর স্নাইপার লম্বা নল মেয়েদের দিকে ঘোরাতে ঘোরাতে ডান হাতে ট্রিগার চাপলো নির্দয় মানব। পরে মুহূর্তেই ঝনঝনের বিকট শব্দে কেঁপে উঠল কামরার প্রতিটি দেয়াল। বৃষ্টির ন্যায় গুলি বর্ষণে মুহূর্তে নিধিয়ে গেল কয়েক জোড়া প্রাণ। সারা ঘরমে ছড়িয়ে ছিটিয়ে গেল লহুর দাগ। মার্বেলের তকতকে ফ্লোর ভেসে গেল তাজা লহুর বহরে। প্রায় মিনিট 10 গোলা বর্ষণ চালিয়ে অবশেষে থামলো মনস্টার। স্নাইপারের চৌকস ডগাটা কেমন যেন আগুনের ন্যায় লাল হয়ে গিয়েছে। মনস্টার আলগোছে তা কাঁধ থেকে নামিয়ে এক ঝটকায় ছুঁড়ে ফেলে মেঝেতে। ছোচের কোণে গুজে রাখা সিগারটা ফের হাত নিয়ে যুবক কেমন নির্লিপ্ত ভঙ্গিমায় ডাকল, হারোইন। একটাকে সাড়া দেওয়ার মানুষ অ্যাজুইন তৎক্ষণাৎ এগিয়ে এসে দাঁড়ালো মনস্টারের গদির পাশে। মাথাটা নুইয়ে রেখেই আনুগত্য প্রবণ কঞ্চি বলল, জি মনস্টার। সিগারেট লম্বা টান বসালো মুগ্ধ। রয়েছে সটান হয়ে দাঁড়ালো সে বসা ছেড়ে। পরক্ষণে দুহাত পকেটে গুজে যুবক কেমন পা বাড়ার সম্মুখে। শূন্য পায়ে ফ্লোরে ভেসে থাকা উষ্ণ লাল লহুতে আলগোছে পায়ের তালু ডুবিয়ে রেখে দাঁড়ায় নির্দয় মানব। এমন কাণ্ডে স্বস্তিতে শরীর থেকে সকল ক্লান্তি নেমে যাচ্ছে তার। যুবক সিগারে ফুক বসিয়েছে, হুঙ্কার ছুড়ে বলে উঠছে, এখন থেকে ওর কোনো কিছু চাওয়ার আগে যেন ওর হাতের কাছে সব চলে যায়, হোক সেটা খাবার অথবা অন্য কিছু। গট ইট? গম্ভীর মুখে উপর নিচ মাথা নাড়ে অ্যাজুইন। পরক্ষণে ছোটের কোণে এক চিলতে রহস্যময় হাসির রেশ টেনে মনে মনে আওড়ায়।
রাত প্রায় 10টা। পেট পুড়ে খেয়ে দে আজ আর নড়তে পারছে না সপ্তদর্শী। একসঙ্গে পছন্দের হরেক রকমের খাবার পেয়ে হাবাতের ন্যায় গপগপিয়ে গিলেছে 2 প্লেট। শুধু কি সে, তার কিউটেজে খেয়েছে অনেক কিছু। পেট ফুডের সাথে খেয়েছে ইনস্ট্যান্ট ফুড। এতদিনে পেট পুড়ে খেতে পেরে সে কি আনন্দ মশাইয়ের। মাই পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে। এক রাতেই যা খাবার খেয়েছে, না অত খাবার হজম হতে তো সময় লাগছে বেশ। সপ্তদর্শী গুছি গুছি পায়ে হাঁটছে, সঙ্গে দৌড়াচ্ছে তার খেয়েছে। দুজনার মধ্যে দেওয়া নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন কথা। ঠিক তখনই ঘরের দরজার কাছে দিয়ে এলো এক তরুণীর সুমিষ্ট কণ্ঠ। আসবো মুনলাইট? পায়ের গতি থামলো মাহির। ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। দরজার কাছে মিলাকে অমন অনুমতির আশায় দাঁড়িয়ে থাকতে দেখে ফিকুরে সপ্তসে চোখ দুটো খুচরো খুচরো করে সন্দিগ্ধ গলায় বলে উঠছে, অনুমতি নেবার কি আছে মিলা, চলে এসো। অনুমতি পেয়েই তবে ভেতরে ঢুকলো মিলা। গায়ে তার এখনো সকালের মলিন শাল, গভীর মুখে গুনে গুনে পদচারণা। মিনিট দুয়েক চলে এলো মাহির নিকট। এসেই কোনরূপ বলা কওয়া ছাড়া আচমকা টেনে ধরলো মাহির নরম কবজি সন্ধে। হুটহাট কাণ্ডে মাহির অবাক হতবাক চোখে মিলার দিকে তাকাতেই মিলা তাকে একটু টেনে হিঁচড়ে নিয়ে বসালো বিছানা। অতঃপর নিজে বসলো মেজার পাশে। মাহি এখনো হতবাক নেচড়ে তাকিয়ে আছে ফিগুটিয়ে গম্ভীর মুখে। যে না কিছু বলতে যাবে অমনি মিলা নিজের শালের ভেতর থেকে একটা চিঠি বের করে এনে আলগোছে ধরিয়ে দেয় মায়ের হাতে। মাই হতভম্ব। পুরোনো দিনের উইন্ডোজ পেপারে তৈরি একখানা খাম। সে খামে আদৌ কি আছে তা জানে না কৌতূহলী মাহি। তৎক্ষণাৎ আগ্রহী দৃষ্টি মিলার পানে, চোখে মুখে একটা শতভাগতা লেপছে সন্দিষ্ট কণ্ঠে আওড়াল, কি এটা, কে দিয়েছে? মিলার গভীর মুখে আধোঘনে ফুটলো এক টুকরো মুচকে হাসি। সে আলগোছে ডান হাতটা উঁচুয়ে দিল মাহির নরম গালে, যেখানে এখনো মনস্টারের থাপড় আঘাত স্পষ্ট। মিলা একদৃষ্টে কিছুক্ষণ তাকে চেয়ে রইল মেয়েটার গালের দিকে। বড় মুহূর্তে ছলছল হয়ে উঠল তার চোখ। মাহি তখন ফের জিজ্ঞেস করে উঠে, বললে না যে এটা কার চিঠি? ভাঙলো মিলার। তড়িঘড়ি করে নিজে চকচকে দৃষ্টি লুকোলো এদিক ওইদিক। ভেজা চোখে আলতো করে হেসে শুথল। তোমার পাগল প্রেমী। কপালে কারো ফাঁস হলো সপ্তদর্শী। চোয়াল ফুচে আচমকা হাতের খামটা ছুঁড়ে ফেললো মেঝেতে। পরক্ষণে কমকমে গলায় আওড়াল, আমার কোনো প্রেমিক নেই মিলা। যখন তখন এসব উদ্ভট কথা আমায় না বললে খুশি হব আমি। মিলা ফের গম্ভীর হলো সতর্ক দৃষ্টিতে। ঘরে চার দরজার কাছটায় পরক করে ঘুরে তাকালো মাহির পানে। রয়ে শুয়ে চাপাস্বরে বলতে লাগলো, যে তোমায় নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে তাকে তোমার পাগল প্রেমিক বলবো না তো কি বলবো মুনলাইট? তুমি হয়তো জানোই না, সে ছেলে একমাত্র তোমাকে নরক থেকে বের করতে নিজের জীবন ঝুঁকিতে ফেলছে বারবার। কথায় যার পরানে অবাক মাহি। সহসে ঘাড় ঘুরিয়ে তাকায় মিলার পানে। হতবাক কঞ্চি বলে, মানে? মিলা ফের দৃষ্টি করে দরজার দিকে। রয়েছে সতর্ক হয়ে বসলো নড়ে চড়ে নিজের দিকে। মাহি ডান হাতটা টেনে এনে নিজ হাতের মুঠোয় চেপে ধরে শুকনো অথচরা জিভ দিয়ে খানিক ভিজিয়ে বলতে লাগলো, এখন এত কিছু মানে বলতে পারবো না মুনলাইট, শুধু এতটুকু মনে রাখো এখানে আর বেশি দিন থাকা তোমার জন্য ঠিক না। যে কোনোদিন যে কেউ এসে তোমায় মেরে ফেলতে পারে, আর আমি বেঁচে থাকতে এমনটা কখনো হতে দিব না মুনলাইট। কিন্তু তোমার আগে আমার যদি কিছু হয়ে যায় তখন আমি তোমায় কিভাবে সেভ করব বলো? তাই আমার এই দেহে প্রাণ থাকতে আমি তোমাকে সহি সালামত এখান থেকে বের করে ছাড়বো। কথাগুলো যেন মাথার উপর দিয়ে যাচ্ছে সপ্তদশী। তার চোখে মুখে আবাদের ছাপ স্পষ্ট। সে ফিগুচিয়ে সন্দিহান গলায় আবার জিজ্ঞেস করলো, কে মারবে আমায়? ওই বিস্ট? মিলা আহত হাসি ফোটালো ঠোঁটের কোণে। আলতো করে মাহির গালে হাত বুলিয়ে ধরে আসা কঞ্চি বলা, তুমি আপাতত যেখানে আছো এটা একটা নরক, যেখান থেকে কেবলমাত্র সেই বেরোতে পারবে যে কিনা শেষ পর্যন্ত বেঁচে থাকবে। কিন্তু এই কারণে এখানকার প্রতিটি মানুষ একে অপরের মরণ চায়। ইতিমধ্যে অনেকে এই কাজ করেছে, অবশ্য এই আদেশে স্বয়ং রুশদি কিং দিয়েছে। শোনো মুনলাইট। থামলো মাহি। শুকনো গালটা খানিক ঢোক গিলে ভিজিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলা, তোমার প্রাণ সংকটে আছে মুনলাইট। মনস্টার জেনে বুঝে তোমায় এই প্যালেসে রেখে গিয়েছে। যদি কেউ তোমায় মেরে ফেলে তাহলে ওকে, না হলে সে নিজে মারবে তোমায়। অর্থাৎ তুমি মনস্টারের অধীনে থাকলে আজ না হয় কাল তোমার মরণ নিশ্চিত।
যেটা আমি এবং মায়া কেউ চাই না। আমরা চাই তুমি অন্তত বেঁচে থাকো। মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে সপ্তদর্শী। তার মতো ক্ষুদ্র মানুষটার প্রাণ যে এতটা সংকটে থাকতে পারে তা হয়তো কল্পনাতীত ছিল তার জন্য। মাই থমকে বসে আছে, মিলার চোখ দিয়ে নীরবে গড়াচ্ছে অশ্রু। একখানা বড় সড়ো টিভির পর্দার সামনে দাঁড়িয়ে আছে মাফিয়া মনস্টার। এক হাত তার ট্রাউজারের পকেটে রাখা, আরেক হাতে হুইস্কির বোতল, আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগার। যুবক ক্ষণে ক্ষণে চুবুক বসাচ্ছে হুইস্কির বোতলে। তার বাদামি চোখ দুটো কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সম্মুখের টিভি পর্দায়। পর্দায় দেখা যাচ্ছে সপ্তদর্শীর ঘরে দৃশ্য। মিলা কাঁদছে, মাহি বসে আছে তার সম্মুখে। মেয়েটা বুঝি কেঁদে দিবি দিবি অবস্থা। তার হাতে একখানা চিঠি মাত্র মিলা উঠিয়ে দিয়েছে ফ্লোর থেকে। যুবক আগুন চোখে দেখছে সব। মাত্রাতিরিক্ত রাগে খচখচ করছে সে, মুখ ভরে ভরে গিলছে ওয়েসকে। পেছন থেকে একজন তখন গম্ভীর মুখে বলে উঠছে, মনস্টার, জাস্ট একবার আদেশ করুন। ওনাকে না আটকালে উনি আবারও পালাবে। আপনি বললে আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসবো ওই ছদ্মবেশীকে। মনস্টার দাঁত কিরমির করছে, পকেট থেকে হাত বের করে এনে ঘাড় ডলছে অনবরত। সাপে না ফুসফুস করতে করতে পরক্ষণই বলা, ওকে এখনই আটকে ফেললে আমি ওই বান্তির মেয়েকে প্রাণে মারবো কি করে? থামলেন রুদ্রমানব। টিভি পর্দা থেকে দৃষ্টি সরিয়ে গটগটি হাঁটা তোল উল্টো পথে যাবার সময় কোট মুটিয়ে বলে গেল, অ্যাডওয়েন, গার্ডেন একটা কবর করে রাখ আর প্যালেসের সিকিউরিটি কমিয়ে দে। ওই বান্তির মেয়ে যেদিন আবার আমার প্যালেস থেকে পালানোর দুঃসাহস দেখাবে সেদিনই হবে ওর আর ওর নাগরের জীবনের শেষ দিন। সো খেলতে দে ওকে। একদিন শূন্য শোক মুহূর্তেই তার চোয়াল হলো শক্ত। সে ফের টিভির দিকে চোখ রাখতেই দেখলো মিলা হেঁটে এসে দাঁড়িয়েছে ঝাড়বাতির নিচে। আচমকাছে মাথা উঁচিয়ে তাকায় ক্যামেরা বরাবর। পরক্ষণ ঠোঁটের কোণে এক চিলতে রসমে বাঁকা হাসির রেশ টেনে আলগোছে নিজের চোখ থেকে অশ্রু মুছে নেয়। তারপর কেমন চোখ মেরে সরে যায় সেখান থেকে। অ্যাডুইন তখন কটমট করে ফিরফির করল, ফাক ইউ মিলা।